আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায়ের ক্লাস নেব। তোমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি। হিসাব বিজ্ঞান পরিচিতি প্রথমে তোমাদেরকে জানতে হবে আসলে হিসাব বিজ্ঞানটা কী। হিসাব বিজ্ঞান হচ্ছে একটি প্রক্রিয়া যেখানে সংঘটিত আর্থিক ঘটনাসমূহ, সামগ্রিক প্রভাব ও ফলাফল নির্ণয়ের পদ্ধতি ও কৌশল আলোচনা করা হয়। মানে হচ্ছে হিসাব বিজ্ঞান হচ্ছে একটি প্রক্রিয়া যেখানে একটি আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক ঘটনার সামগ্রিক ফলাফল, একটা আর্থিক প্রতিষ্ঠানের যা যা ঘটনা ঘটে সেই সমস্ত ঘটনার দিন শেষে যে একটা ফলাফল বা বছর শেষে আর্থিক ঘটনার কী ফল বের হইলো সেটা বের করাই হচ্ছে হিসাব বিজ্ঞান বা হিসাব বিজ্ঞানের কাজ। তোমাদের বইয়ে যেমন বলা আছে, ব্যক্তি, প্রতিষ্ঠান তথা সমাজের প্রতিটি ক্ষেত্রে অর্থ সম্পর্কিত ঘটনা পরিলক্ষিত হয়। ব্যক্তি, প্রতিষ্ঠান তথা সমাজের প্রতিটি ক্ষেত্রে অর্থ সম্পর্কিত ঘটনা পরিলক্ষিত হয়। যে কোনো ব্যক্তি জীবনের একটা প্রতিষ্ঠানে সব জায়গায় আসলে অর্থ লাগে। অর্থ সম্পর্কিত ঘটনা আমরা সব জায়গায় দেখে থাকি। অর্থ সম্পর্কিত ঘটনাগুলো পরিলক্ষিত হয়। আসলে অর্থ ছাড়া বর্তমান সমাজে কোনো কিছুই তো চলে না। এ সকল ঘটনার সংখ্যা অগণিত ও বৈচিত্র্যময়। এই অর্থ সম্পর্কিত ঘটনা অগণিত প্রচুর ঘটে থাকে, তোমাদের জীবনেও ঘটে থাকে এবং অনেক বৈচিত্র্যময় হয়ে থাকে। নির্দিষ্ট পদ্ধতি ও কৌশল ব্যতীত এই সকল ঘটনার সামগ্রিক ফলাফল ও প্রভাব জানা কঠিন। সেটাই তুমি একটা প্রতিষ্ঠানের বা যে কোনো জায়গার একটা অর্থ সম্পর্কিত ঘটনার প্রকৃত ফলাফল জানতে হলে তোমাকে একটা নির্দিষ্ট ওয়েতে যাইতে হবে, নির্দিষ্ট পদ্ধতিতে যাইতে হবে। আর এই যে একটা নির্দিষ্ট পদ্ধতিতে তোমাকে যাইতে হবে, এই পদ্ধতিটাই আসলে আমাদের হিসাব বিজ্ঞান। তারপরে দেখো বইয়ে কী আছে। হিসাব বিজ্ঞান হচ্ছে একটি প্রক্রিয়া যেখানে সংঘটিত আর্থিক ঘটনাসমূহের সামগ্রিক প্রভাব এবং ফলাফল নির্ণয়ের পদ্ধতি ও কৌশল আলোচনা করা হয়। এই লাইনটা একটু ভালো মতো দেখো। হিসাব বিজ্ঞান হচ্ছে একটি প্রক্রিয়া যেখানে সংঘটিত আর্থিক ঘটনাসমূহের সামগ্রিক প্রভাব এবং ফলাফল নির্ণয় করা হয়। হিসাব বিজ্ঞান হচ্ছে একটি প্রক্রিয়া যেখানে সংঘটিত আর্থিক ঘটনাসমূহের সামগ্রিক প্রভাব এবং ফলাফল নির্ণয়ের পদ্ধতি ও কৌশল আলোচনা করা হয়। হিসাব বিজ্ঞানটা কি? হিসাব বিজ্ঞান অ্যাকচুয়ালি একটা প্রক্রিয়া, যেখানে তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠানের সারা বছরে যে আর্থিক ঘটনাগুলো ঘটে থাকে সেগুলোর তোমার প্রতিষ্ঠানে কী প্রভাব ফেললো এবং সেই প্রভাব এবং সমস্ত আর্থিক ঘটনা একটা ফলাফল নির্ণয় করতে হয়। এই যে ফলাফলটা তুমি নির্ণয় করবে বছর শেষে বা মাস শেষে, সাধারণত বছর শেষেই করা হয়, এই সমস্ত আর্থিক ঘটনার ফলাফল নির্ণয় করাটাই হচ্ছে হিসাব বিজ্ঞান বা এই যে বিশদ যে প্রক্রিয়াটা সেটাই হিসাব বিজ্ঞান। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন পক্ষ হিসাব তথ্য জানতে সর্বদা আগ্রহী। এই একটা প্রতিষ্ঠানের হচ্ছে বিভিন্ন পক্ষ থাকে, অভ্যন্তরীণ পক্ষ থাকে, বাহ্যিক পক্ষ থাকে। এই বিভিন্ন পক্ষ এই হিসাব বিজ্ঞানের আর্থিক যে কার্যক্রমগুলো হয়ে থাকে এগুলো জানতে সর্বদা আগ্রহী হয়ে থাকে। তাই হিসাব বিজ্ঞান আর্থিক লেনদেন সমূহ সংরক্ষণ ও পর্যালোচনার মাধ্যমে এদের প্রভাব ও ফলাফল নির্ণয় করে, বিভিন্ন পক্ষকে প্রতিবেদন আকারে অবহিত করে। হিসাব বিজ্ঞানের কাজই এটা, এই বিভিন্ন আর্থিক লেনদেনগুলো একটা প্রতিবেদন আকারে প্রকাশ করে এবং এটা যে ফলাফলটা প্রকাশ করে এই বিভিন্ন পক্ষগুলোকে জানিয়ে থাকে যে হিসাব আপনার আর্থিক প্রতিষ্ঠানের এই ঘটনা, এই আর্থিক প্রতিষ্ঠানের এই ফলাফল নির্ণয় করার জন্য বিভিন্ন পক্ষকে জানানোর জন্য যেই প্রক্রিয়াগুলো তোমাকে ধাপে ধাপে আগাইতে হবে সেটাই হচ্ছে হিসাব বিজ্ঞান। এখানে আবার তোমাদের হিসাব বিজ্ঞানের ধারণা দিয়ে দিছে বইয়ে। হিসাব বিজ্ঞানের ধারণা সম্পর্কে একটু জানি আমরা। হিসাব বিজ্ঞান একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান যাবতীয় আর্থিক কার্যাবলী যেমন খরচ, পরিশোধ, আয়, আদায়, সম্পদ ক্রয় ও বিক্রয়, পণ্য ক্রয় ও বিক্রয়, দেনাদার হতে আদায় এবং পাওনাদারকে পরিশোধ ইত্যাদি হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায়। যেটা একটু আগে পড়া হলো সেটাই আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে যে প্রক্রিয়ার মধ্যে কী থাকে। প্রক্রিয়ার মধ্যে তুমি খরচ পরিশোধ করবা, তোমার পাওনা আদায় করবা, সম্পদ ক্রয় করবা, বিক্রয় করবা, দেনাদারের হতে আদায় এবং কার্যাবলীর ফলাফল জানা যায়। এই সমস্তগুলোই হচ্ছে হিসাব বিজ্ঞানের মাধ্যমে জানা যায়। হিসাব বিজ্ঞানের বিষয়ে ব্যবসায়ের আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, ব্যাখ্যাকরণের পদ্ধতি আলোচনা করা হয়। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলছে, হিসাব বিজ্ঞানে আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, ব্যাখ্যাকরণ পদ্ধতি আলোচনা করা হয়। হিসাব বিজ্ঞান মূলত এটাই।
হিসাব বিজ্ঞান হচ্ছে একটি ব্যবসা প্রতিষ্ঠানের প্রথমে আর্থিক লেনদেন লিপিবদ্ধ করতে হয়, তারপরে শ্রেণীবদ্ধ করতে হয়, তারপরে ব্যাখ্যা করতে হয় এবং সর্বশেষ ফলাফল নির্ণয় করতে হয়। এই কয়েকটা প্রক্রিয়ার মাধ্যমেই হিসাব বিজ্ঞান সম্পন্ন হয়। এর ফলে ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন নির্ণয় করা যাবে এবং এসব তথ্যাবলী ব্যবসায় প্রতিষ্ঠানে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে। হিসাব বিজ্ঞান জ্ঞান ব্যবহার করে হিসাবের বিভিন্ন বিবরণী ও প্রতিবেদন প্রস্তুত করা যায়, যার মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায়। আচ্ছা, হিসাব বিজ্ঞানের যে বিষয়টা, হিসাব বিজ্ঞানের এই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে একটা হিসাব বিবরণী তৈরি করা যায়, যার মাধ্যমে হিসাবের প্রকৃত আর্থিক অবস্থাটা জানা যায়। একটা ব্যবসায়ের প্রকৃত আর্থিক অবস্থাটা নিজে জানা যায় এবং তোমার দেনাদার পাওনাদার যারা আছে, যাদের সাথে তোমার ব্যবসাটা লেনদেনগুলো করতে হয়, তাদেরকে তুমি এই তোমার আর্থিক অবস্থাটা জানাতে পারবে। তাই হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়। হ্যাঁ, হিসাব বিজ্ঞানে এই বিভিন্ন তথ্য জানা যায় বলে দিন শেষে এটার ফলাফল জানা যায়, আর্থিক অবস্থা লিপিবদ্ধ করা, শ্রেণীবদ্ধ করা, ব্যাখ্যা করা এবং দিন শেষে এটার ফলাফল জানা এবং একটা বিবরণী তৈরি করা। এই বিবরণী তৈরি করার মাধ্যমে হিসাবের সমস্ত তথ্যগুলো তুমি জানো। এই যে তথ্যগুলো জানলা, এটাই তো একটা ভাষা। সব কিছু জানা যায় বলে এটাকে হিসাব বিজ্ঞানকে ভাষা বলা হয়। হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়। হিসাব বিজ্ঞানের মাধ্যমে আর্থিক ঘটনাসমূহ হিসাবের নির্দিষ্ট বইতে যথাযথভাবে লিপিবদ্ধ, শ্রেণীবদ্ধ ও বিশ্লেষণ করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা যায়। এটাই মূল কথা। হিসাব বিজ্ঞানের নির্দিষ্ট বইতে, হিসাব বিজ্ঞান তৈরি করার জন্য একটা নির্দিষ্ট বুক বানাইতে হয়, একটা বই তৈরি করতে হয়, যেখানে তুমি একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা যথাযথভাবে লিপিবদ্ধ করবা, শ্রেণীবদ্ধ করবা এবং বিশ্লেষণ করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফল, আর্থিক অবস্থা নিরূপণ করতে হয়। আচ্ছা, এখানে তোমাদের বইয়ে হচ্ছে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তাগুলো আলোচনা করা হয়েছে। আমি তোমাদেরকে একটু জানাই হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য বা প্রয়োজনীয়গুলো। লেনদেন সমূহ সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধকরণ ব্যতীত প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা সম্পর্কে জানা সম্ভব নয়। তাই হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য লেনদেনগুলো সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা। আচ্ছা, একটা হিসাব বিজ্ঞানের মূলত শেষ কাজ হচ্ছে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নিরূপণ এবং একটা বিবরণী তৈরি করা। কিন্তু তোমাকে আর্থিক ফলাফল নিরূপণ করতে হলে প্রথমেই তো তুমি আর আর্থিক ফলাফল নিরূপণ করতে পারবে না। সেই জন্য হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য হচ্ছে লেনদেনগুলো লিপিবদ্ধ করা। হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য হচ্ছে সর্বপ্রথম হিসাব বিজ্ঞানের লেনদেনগুলো একটা নির্দিষ্ট বইতে লিপিবদ্ধ করা আর বা নির্দিষ্ট বইতে লিখে রাখা। এটাই হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য। হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা, লাভ ক্ষতির পরিমাণ নির্ণয়ের মাধ্যমে ব্যবসায়ের গতি প্রকৃতি সম্পর্কে ধারণা লাভ করা, যাবতীয় আয় ও ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে ব্যবসায়ের লাভ ক্ষতি নির্ণয় করা। হিসাব বিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল বা আর্থিক অবস্থা নিরূপণ করা, লাভ ক্ষতির পরিমাণ নির্ণয়ের মাধ্যমে ব্যবসায়ের গতি প্রকৃতি সম্পর্কে ধারণা লাভ করা যায়, যাবতীয় আয় ও ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে লাভ ক্ষতি নির্ণয় করা যায়। আচ্ছা, হিসাব বিজ্ঞানের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে লাভ ক্ষতি নির্ণয় করা। লাভ ক্ষতি নির্ণয় করতে হলে তোমাকে হিসাব বিজ্ঞানের আয় এবং ব্যয়গুলো প্রথমে লিপিবদ্ধ করতে হবে। আয় এবং ব্যয়ের যে পার্থক্যটা, সেটাই তোমাকে বোঝাবে তোমার প্রতিষ্ঠানের লাভ হলো না ক্ষতি হলো। প্রতিষ্ঠানের সম্পদ, দায়, মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়ের মাধ্যমে আর্থিক অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করা। প্রতিষ্ঠানের সম্পদ, দায়, মালিকানা পরিমাণ নির্ণয়ের মাধ্যমে আর্থিক অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করা। একটা প্রতিষ্ঠানের কতটুকু সম্পদ আছে, কতটুকু দায় ও মালিকানা আছে, এগুলো নির্ণয়ের মাধ্যমে একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পূর্ণাঙ্গ ধারণা লাভ করা। অ্যাকচুয়ালি হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্যটাই হচ্ছে তোমার আর্থিক অবস্থার পূর্ণাঙ্গ রূপটা জানা। ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা। হ্যাঁ, সবাই চাবে যে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের যেন কাঙ্ক্ষিত ফলাফল বা লাভ হয়,
সেটা করতে হলে তোমাকে ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে, আর এই ব্যয় নিয়ন্ত্রণ করার জন্যই তোমাকে হিসাব বিজ্ঞানের সহায়তা নিতে হবে। ব্যয় নিয়ন্ত্রণ করার জন্য তোমাকে ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা। হিসাব বিজ্ঞান ব্যবসায়ের যাবতীয় ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে ব্যয় নিয়ন্ত্রণে সহায়তা করে। হিসাব বিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠানের যাবতীয় ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধ করে রাখা। আর সঠিকভাবে তুমি যদি একটা জিনিস লিপিবদ্ধ করে রাখো তখনই তোমার ব্যয়টা নিয়ন্ত্রণ করা সম্ভব, তাছাড়া সম্ভব না। ব্যবসা প্রতিষ্ঠানে প্রতারণা ও জালিয়াতি রোধে হিসাব বিজ্ঞানের কোনো বিকল্প নেই। যথাযথ হিসাব রক্ষণের মাধ্যমে প্রতারণা ও জালিয়াতি রোধের পাশাপাশি তা নিয়ন্ত্রণ করা সম্ভব। আচ্ছা, একটা প্রতিষ্ঠানে প্রতারণা ও জালিয়াতি, চুরি, তোমার প্রতিষ্ঠানের কর্মচারীরা চুরি করতে পারে, বা যে কোনো তোমার দেনাদার পাওনাদারের কাছ থেকে তুমি যে কোনো প্রতারণার শিকার হতে পারো। এগুলো রোধ করার জন্য তোমার কে হিসাব বিজ্ঞান সাহায্য করবে, কারণ তুমি তোমার যাবতীয় লেনদেন লিপিবদ্ধ করে যখন রাখবা তখন তোমার প্রতিষ্ঠানে যে কোনো কিছু চুরি গেলে তুমি সহজেই ধরে ফেলতে পারবা, কারণ তোমার সব কিছু লিপিবদ্ধকরণ আছে, সব কিছু লিখিত আছে। এই জন্য হচ্ছে জালিয়াতি বা চুরি রোধ করার জন্য হিসাব বিজ্ঞানের একটা অন্যতম উদ্দেশ্য। আর্থিক তথ্যাবলী সংশ্লিষ্ট পক্ষকে জানানো এবং ব্যবসায়িক বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে ব্যবহার করা। এই যে হিসাব বিজ্ঞানের অন্যতম উদ্দেশ্যই হচ্ছে, আমি শুরু থেকে বলছি, বিভিন্ন পক্ষ থাকে, একটা ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন পক্ষ থাকে, প্রত্যেকটা পক্ষকে এই আর্থিক তথ্যাবলী জানানোই হচ্ছে হিসাব বিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য। এবং যখন তোমার সমস্ত কিছু লিপিবদ্ধ থাকবে, হিসাব বিজ্ঞানের কাজই তো প্রথমত তোমাকে সব কিছু লিপিবদ্ধ লিখে রাখতে হবে, সব কিছু লিপিবদ্ধ হবে, তখন তুমি ওই তোমার লিখিত ডকুমেন্ট থাকবে বলে তুমি যে কোনো সিদ্ধান্ত নিতে তোমার সাহায্য করবে, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করতে সাহায্য করবে। প্রতিষ্ঠানের একাধিক বছরের আর্থিক বিবরণী তুলনামূলকভাবে বিশ্লেষণের মাধ্যমে উন্নতি ও অবনতির বিভিন্ন দিক চিহ্নিতপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব। আচ্ছা, ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন বছরের তোমার যখন হিসাব বিজ্ঞান তুমি সংরক্ষণ করবে, তখন তোমার বিভিন্ন বছরের লেনদেনগুলো সংরক্ষণ থাকবে, বিভিন্ন বছরের আয় ব্যয় এবং ফলাফল তোমার জানা থাকবে। যখন প্রত্যেকটা বছরের তুমি আয় ব্যয় পর্যালোচনা করবে, তোমার হচ্ছে দিন শেষে আর্থিক ফলাফলটা তুমি দেখবে, প্রত্যেক বছরের আর্থিক ফলাফল কোন বছরে কীরকম হলো, তোমার ব্যবসার উন্নতি হলো, গত বছর তোমার বেশি লাভ হয়েছে না এই বছর তোমার বেশি লাভ হলো, তুমি তোমার সামগ্রিক ব্যবসার কতটুকু উন্নতি হচ্ছে সেটা তুমি জানতে পারবে। এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের অন্যতম একটা উদ্দেশ্য। প্রতিষ্ঠানের একাধিক বছরের আর্থিক বিবরণী তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে উন্নতি ও অবনতি বিভিন্ন দিক চিহ্নিতপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায়। আচ্ছা, যখন তুমি হচ্ছে তোমার প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী তুলনামূলক বিশ্লেষণটা করবে, তোমার কোন বছরে কতটা লাভ হলো, কোন বছরে কতটা ক্ষতি হলো, তখন তুমি সেই অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ নিতে হবে, যে তুমি কি করলে আরও বেশি লাভ হবে, বা কি করলে তোমার যে লসটা হয়েছে সেটা তুমি ক্ষতিটা পূরণ করতে পারবে। এরকম বিভিন্ন তোমার হচ্ছে তুলনামূলক কি পদক্ষেপ এখন তোমার নেওয়া উচিত, সেটা হিসাব বিজ্ঞান তোমাকে সাহায্য করবে। বিভিন্ন সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ, হাসপাতাল, ক্লাব, সোসাইটিতে বিভিন্ন উৎস হতে অর্থের আগমন ও বহির্গমন পরিমাণ সঠিকভাবে লিপিবদ্ধ করে নির্দিষ্ট সময়ান্তে এ সকল প্রতিষ্ঠান বিভিন্ন হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করা হয়। আচ্ছা, বিভিন্ন সেবামূলক মুনাফাভোগী প্রতিষ্ঠান স্কুল, কলেজ, হাসপাতাল, ক্লাব ও সোসাইটিতে বিভিন্ন উৎস হতে অর্থের আগমন ও বহির্গমনের পরিমাণ সঠিকভাবে লিপিবদ্ধ করে নির্দিষ্ট সময়ান্তে এ সকল প্রতিষ্ঠানের বিভিন্ন হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করা হয়। এখানে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের যেমন দিন শেষে একটা ফলাফল নির্ণয় করা হয়, তেমন অমুনাফাভোগী প্রতিষ্ঠান বা সেবামূলক কিছু প্রতিষ্ঠান থাকে, তাদেরও দিন শেষে বা বছর শেষে হিসাবের ফলাফলটা নির্ণয় করে থাকে হিসাব বিজ্ঞান। সরকারের বিভিন্ন উৎস হতে কর, শুল্ক, ভ্যাট ধার্যের মাধ্যমে রাজস্ব আদায় করে এবং বিভিন্ন নিয়ম ও উন্নয়নমূলক খাতে ব্যয় করে। সরকারের এ সকল কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য হিসাব বিজ্ঞানের সহায়ক ভূমিকা পালন করে। সরকারের বিভিন্ন উৎস, সরকারি হিসাবের বিভিন্ন শুল্ক, কর, ভ্যাট ধার্যের জন্য হিসাব বিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হিসাব বিজ্ঞানের মাধ্যমে একটা প্রতিষ্ঠান তার কতটুকু কর দিতে হবে, কতটুকু শুল্ক দিতে হবে, এগুলো বুঝতে পারে।
তাছাড়া হিসাবের বই এবং সংশ্লিষ্ট দলিলাদি প্রতিষ্ঠানের বিভিন্ন কাজে লাগে, যেমন ব্যাংক বা ঋণদানকারী প্রতিষ্ঠান হতে ঋণ গ্রহণ, পণ্যের ঋণ গ্রহণের জন্য তোমার হিসাব বিজ্ঞান খুবই কাজে লাগে, পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ, ভবিষ্যৎ কার্যক্রম নির্ধারণ ইত্যাদি। সুন্দর, সুশৃঙ্খল ও মিতব্যয়ী জীবন গঠনের জন্য হিসাব রাখার প্রয়োজনীয়তা অপরিসীম। এবং শুধু ব্যবসায় প্রতিষ্ঠান না, তোমার নিজের জীবনও সুন্দর, সুশৃঙ্খল এবং মিতব্যয়ী বলতে যে তুমি তোমার প্রয়োজনের চাইতে বেশি খরচ করবে না। এই যে সুন্দর, সুশৃঙ্খল এবং মিতব্যয়ী হওয়ার জন্য হিসাব বিজ্ঞানের কোনো বিকল্প নেই, বা হিসাব লিপিবদ্ধ করে রাখার কোনো বিকল্প নেই। হিসাব বিজ্ঞানের প্রয়োজন তো অপরিসীম। যথাযথ হিসাব না রাখলে প্রতিষ্ঠানের ভালো ও খারাপ দিকগুলো জানা যাবে না। সেটাই, যথাযথভাবে যদি হিসাব রাখা না হয়, একটা প্রতিষ্ঠানের ভালো বা খারাপ দিক কোনো দিনই জানা সম্ভব না। সঠিকভাবে হিসাব সংরক্ষণের মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যয় নিয়ন্ত্রণ করে অপচয় রোধ এবং আর্থিক সচ্ছলতা অর্জন করা সম্ভব। সেটাই, একমাত্র সঠিকভাবে হিসাব সংরক্ষণের মাধ্যমেই একটা ব্যক্তির জীবনেও যেমন অপচয় রোধ করা সম্ভব, এবং একটা প্রতিষ্ঠানেও অপচয় রোধ করা সম্ভব, এবং নিজের জীবনে আর্থিক সচ্ছলতা আনা সম্ভব, এবং প্রতিষ্ঠানের লাভ বা মুনাফা অর্জন করা সম্ভব। হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ, এখানে হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করা হয়েছে, আমরাও আলোচনা করি। আচ্ছা, সভ্যতার সূচনা হতে মানুষ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা বা হিসাব গাছের গায়ে, গুহায় বা পাথরের চিহ্ন দিয়ে রাখত। একসময় মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস শুরু করলো এবং কৃষিকাজ আরম্ভ করলো। দেখো, হিসাব কিন্তু এই আধুনিক যুগে আবিষ্কার হয়েছে তা না, কিন্তু সভ্যতার শুরু থেকেই কিন্তু মানুষ তখন হয়তো তারা হিসাব বিজ্ঞান জানতো না, কিন্তু তারা বিভিন্নভাবে হিসাব রক্ষণ করছে। গাছের গায়ে দাগ কেটে রাখছে, বা দড়ি গিট দিয়ে রাখছে, গুহায় বা পাথরের চিহ্ন দিয়ে রাখছে। এভাবে বিভিন্নভাবে মানুষ হিসাবটা করার চেষ্টা করছে, কারণ হিসাব ছাড়া আসলে জীবন যাপনই করা সম্ভব না। একসময় মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস শুরু করলো এবং কৃষিকাজ আরম্ভ করলো। ঘরে দাগ কেটে এবং রশিতে গিট দিয়ে ফসল ও মজুদের হিসাব রাখা শিখলো। এই যে মানুষ আস্তে আস্তে প্রথমে গাছের গায়ে, গুহায় পাথরের চিহ্ন দিয়ে রাখতো, আর যখন ফসল মজুদ করা শুরু করলো, কৃষিকাজ করা শুরু করলো, তখন কি করলো, তারা ঘরে দাগ কেটে এবং রশিতে গিট দিয়ে ফসল ও মজুদের হিসাব রাখা শিখলো। হিসাবটা কিন্তু করেই যাচ্ছে মানুষ শুরু থেকেই। আস্তে আস্তে মানুষের সংখ্যা বৃদ্ধি পায়, সমাজ বিস্তার লাভ করে, বিনিময় প্রথা চালু হয়, মুদ্রার প্রচলন হয় এবং ব্যবসা বাণিজ্য শুরু হয়। যে আস্তে আস্তে এই সমাজটা বিস্তার লাভ করে, মানুষ ব্যবসা বাণিজ্য করতে শেখে, বিনিময় প্রথা শিখে। প্রথমের দিকে মানুষ যেমন কেউ একজন চাল দিল, চালের পরিবর্তে কারো ঘরে ডাল আছে, সে ডাল দিল, এভাবে বিনিময় প্রথা শুরু হয়। প্রথমে তো আর ব্যবসা বাণিজ্য শুরু হয়নি, প্রথমে তো আর মুদ্রা বা টাকা ছিল না। এভাবে কারো একটা ঘরে জিনিস আছে, সেই জিনিসের বদলে আর একটা জিনিস অল্টারনেট করে নিত। এভাবে বিনিময় প্রথা শুরু হয় এবং আস্তে আস্তে মুদ্রার প্রচলন হয় এবং ব্যবসা বাণিজ্য শুরু হয়। প্রথমে বিনিময় প্রথা আসে, তারপরে মুদ্রা আসে, তারপরে ব্যবসা বাণিজ্য শুরু হয়। 1494 খ্রিস্টাব্দে লুকা প্যাসিওলি নামে একজন ইতালীয় গণিতবিদ আচ্ছা 1494 খ্রিস্টাব্দে লুকা প্যাসিওলি নামে একজন ইতালীয় গণিতবিদ একটি গ্রন্থ লেখেন এবং এতে হিসাব বিজ্ঞানের মূলনীতি দুতরফা দাখিলা পদ্ধতির ব্যাখ্যা করা হয়। 1494 সালে লুকা প্যাসিওলি যে বইটি লেখেন, সেখানে হিসাব বিজ্ঞানের দুতরফা মূলনীতি বা দুতরফা দাখিলা পদ্ধতির ব্যাখ্যা করা হয়। হিসাব বিজ্ঞান কিন্তু দুতরফা দাখিলা পদ্ধতিই চলে। হিসাব বিজ্ঞানের দুটো পক্ষ থাকে বা দুটো নীতি থাকে। এই নীতিতেই হিসাব বিজ্ঞান এক পক্ষ গ্রহণ করবে এবং আরেক পক্ষ দিবে। ওই যে শুরুতে যে বিনিময় প্রথা, সেটাই আধুনিক রূপ নিয়ে দুতরফা দাখিলা পদ্ধতি হিসেবে এক পক্ষ দিবে, এক পক্ষ নিবে। এইটাই লুকা প্যাসিওলি তার বইতে লেখেন বা ব্যাখ্যা করেন। সময়ের পরিবর্তনের সাথে সাথে বিজ্ঞান, প্রযুক্তি এবং ব্যবসা বাণিজ্যের অগ্রগতি হয়। এরই ফলে হিসাব বিজ্ঞানের উন্নতি হয়। হ্যাঁ, সময়ের পরিবর্তনের সাথে সাথে সব কিছুরই উন্নতি হয়, সেরকম আমাদের হিসাব বিজ্ঞানেরও উন্নতি হয়।
ব্যবসা যেমন ছোট থেকে বড় হতে থাকে, তেমনি এর পরিধিও বৃদ্ধি পেতে থাকে। ব্যক্তিগত ও পারিবারিক জীবনের পাশাপাশি ব্যবসায়ী, অব্যবসায়ী, সরকারি, বেসরকারি, মুনাফাভোগী ও অমুনাফাভোগী সকল ধরনের প্রতিষ্ঠান হিসাব বিজ্ঞানের ব্যবহার পরিলক্ষিত হয়। ওই তো সব কিছুই প্রথমে ব্যক্তিগতভাবেই শুরু হয়। ব্যক্তিগত ব্যক্তি, পরিবার, তারপরেই আস্তে আস্তে সব কিছু বড় হয়। এবং হিসাব বিজ্ঞানও তাই, ব্যক্তিগত এবং পারিবারিক জীবনের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, মুনাফাভোগী, অমুনাফাভোগী প্রতিষ্ঠান, সকল ধরনের প্রতিষ্ঠান হিসাব বিজ্ঞানের ব্যবহার শুরু হয়। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সাথে হিসাব বিজ্ঞানের উন্নতি সম্পর্কিত। বর্তমান কম্পিউটার যুগে বড় বড় প্রতিষ্ঠান হিসাবের বই হাতে লেখার পরিবর্তে কম্পিউটারে করা হয়। ফলে সময় ও শ্রম লাঘবের পাশাপাশি প্রয়োজনীয় সিদ্ধান্ত দ্রুত গ্রহণ করা প্রতিষ্ঠানের পক্ষে সহজ হয়। সেটাই, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সাথে সাথে একটা সময় আমাদের কম্পিউটার আবিষ্কার হয়। যখন কম্পিউটার আবিষ্কার হওয়ার ফলে তো বুঝতেই পারো তোমরা, একটা সময় মানুষ হাতে যে হিসাব বিজ্ঞান লিপিবদ্ধ করে রাখতো সেটার আর প্রয়োজন পড়ে না। এখন মানুষ সব কিছু কম্পিউটারেই লিপিবদ্ধ। যখন থেকে কম্পিউটার আবিষ্কার হলো তখন থেকে মানুষ সব কিছু হিসাবের কাজগুলো কম্পিউটারেই করে থাকে। এবং এতে করে আমাদের জীবনযাপন বা হিসাবের যে হিসাব বিজ্ঞানের হিসাব রক্ষণ করা অনেক বেশি সহজ হয়ে গেছে এখন। আচ্ছা, এখানে বলছে হিসাব তত্ত্বের ব্যবহারকারী। হিসাব তত্ত্বের দুই প্রকার ব্যবহারকারী আছে। এক প্রকার হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, আরেক প্রকার হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। হিসাব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা নামে অভিহিত করা হয়। হিসাব বিজ্ঞানকে একটি তথ্য ব্যবস্থা নামে অভিহিত করা হয়। এর আগে তোমরা খেয়াল করবা, হিসাব বিজ্ঞানকে ভাষা হিসাবে অভিহিত করা হয়েছে বা হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়েছে। এখানে বলা হয়েছে হিসাব বিজ্ঞানকে তথ্য বা ইনফরমেশন সিস্টেম নামে অভিহিত করা হয়। খুব স্বাভাবিক, হিসাব বিজ্ঞান তো একটা ইনফরমেশন সিস্টেমই। হিসাব বিজ্ঞান একটা তথ্যের ভাণ্ডার। তোমার ব্যবসা প্রতিষ্ঠানের সমস্ত তথ্য কিন্তু হিসাব বিজ্ঞান লিপিবদ্ধকরণ থেকে ফলাফল তৈরি করা পর্যন্ত যে পর্যালোচনার কাজ করা হয় হিসাব বিজ্ঞানের মাধ্যমে, এখানেই কিন্তু তোমার হিসাব বিজ্ঞান, তোমার ব্যবসা প্রতিষ্ঠানের সমস্ত তথ্য এখানেই লিপিবদ্ধ করা হয়। তাই অবভিয়াসলি হিসাব বিজ্ঞানকে একটি তথ্য ব্যবস্থা বা ইনফরমেশন সিস্টেম নামে অভিহিত করা হয়। অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন ব্যবহারকারীর চাহিদা বিবেচনা করেই লেনদেন সমূহ হিসাবের বইতে লিপিবদ্ধ ও আর্থিক বিবরণী আকারে প্রস্তুত করা হয়। অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন ব্যবহারকারীর চাহিদা বিবেচনা করেই লেনদেন সমূহ হিসেবের বইতে লিপিবদ্ধ ও আর্থিক বিবরণী আকারে প্রস্তুত করা হয়। অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? হিসাব বিজ্ঞানে অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে একটা প্রতিষ্ঠান। অভ্যন্তরীণ মানে যারা ভেতরে, একটা প্রতিষ্ঠানের মালিক ও ব্যবস্থাপক, তারাই তো প্রতিষ্ঠানটা চালায়। হিসাব বিজ্ঞানের অভ্যন্তরীণ ব্যাপারটা তারাই জানে। তো মালিক ও ব্যবস্থাপকই হিসাব বিজ্ঞানের অভ্যন্তরীণ ব্যবহারকারী। হিসাব রক্ষক হিসাবের বই এবং সংশ্লিষ্ট কাগজপত্র তৈরি করেন। হিসাব রক্ষক হিসাবের বই এবং সংশ্লিষ্ট কাগজপত্র তৈরি করেন। এই যে হিসাবের সমস্ত কাজগুলো যারা করে থাকেন তাদেরকে কিন্তু হিসাব রক্ষক বলা হয়। তাই এখানে বলা হয়েছে হিসাব রক্ষক হিসাবের বই এবং সংশ্লিষ্ট কাগজপত্র তৈরি করেন। ব্যবসায়ের মালিক এবং তার ব্যবস্থাপক এবং হিসাব বিবরণী থেকে ব্যবসায়ের লাভ, ক্ষতি, আর্থিক অবস্থার পরিমাণ ও পরিবর্তন জানতে পারে। ব্যবসায়ের মালিক এবং তার ব্যবস্থাপক হিসাব বিবরণী থেকে ব্যবসায়ের লাভ, ক্ষতি এবং আর্থিক অবস্থার পরিমাণ এবং পরিবর্তন জানতে পারে। হ্যাঁ, হিসাব বিবরণী থেকে ব্যবসায়ের মালিক বা অভ্যন্তরীণ পক্ষ যারা ব্যবসায়ের মালিক এবং ব্যবস্থাপক, এই হিসাব বিজ্ঞান থেকেই তাদের ব্যবসায় প্রতিষ্ঠানের লাভ ক্ষতি বা হিসাব বিজ্ঞান যে বিবরণী, লাভ ক্ষতি বা এবং তাদের আর্থিক অবস্থা কী পরিমাণ, কী অবস্থা জানতে পারে। ফলে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করতে পারেন। তারা যেহেতু এগুলো হিসাব বিবরণী থেকে তাদের আর্থিক অবস্থার লাভ ক্ষতি, আর্থিক অবস্থার পরিমাণ এবং আর্থিক অবস্থার পরিবর্তন জানতে পারেন, তাই তাদের ভবিষ্যৎ কী করতে হবে, তাদের ব্যবসা সম্পর্কে কী পরিকল্পনা নিতে হবে, তারা সেটা সহজেই পরিকল্পনাটা গ্রহণ করতে পারেন।
আচ্ছা, বাহ্যিক ব্যবহারকারী, অভ্যন্তরীণ ব্যবহারকারী গেল। এখন বাহ্যিক ব্যবহারকারী কারা? বাহ্যিক ব্যবহারকারীতে 1 নম্বরে আছে ঋণ প্রদানকারী, যারা তোমার প্রতিষ্ঠানে ঋণ প্রদান করে থাকবে বা একটি প্রতিষ্ঠানে যারা ঋণ প্রদান করে থাকবে। বইয়ে কী বলা আছে, প্রতিষ্ঠানে ঋণ সরবরাহের পূর্বে ঋণ পরিশোধ ক্ষমতা যাচাইয়ের জন্য ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানকে ব্যবসায়ের যাবতীয় হিসাব পর্যালোচনা করেই ঋণ সরবরাহ করে থাকে। আমি এই কথাটা এর আগেও একবার বলছি যে ঋণ সরবরাহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক, বিমা যারা আছে, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যারা আছে, তাদেরকে ঋণটা প্রদান করতে হলে তারা তো আর এমনি এমনি ঋণ প্রদান করবে না। তারা তোমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জেনে নিবে। কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান কখনোই কোনো প্রতিষ্ঠানকে, ব্যবসায় প্রতিষ্ঠানকে এমনি এমনি ঋণ প্রদান করে না। তার আগে জানে যে তোমার প্রতিষ্ঠানের অবস্থা কীরকম, তোমার লাভের পরিমাণটা কীরকম, তোমার আর্থিক অবস্থা কীরকম, একটা ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কীরকম, এটা জানার পরেই তারা ঋণ প্রদান করে থাকে। সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবসায়ের হিসাব হতে যথাযথ শুল্ক, ভ্যাট, কর এবং আয়কর পরিশোধ করা হচ্ছে কিনা তা নিশ্চিত হতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারেন। হ্যাঁ, হিসাব বিজ্ঞানের মাধ্যমেই সরকার জানতে পারেন যে প্রতিষ্ঠানের শুল্ক, ভ্যাট, কর এবং আয়কর পরিশোধ করা হচ্ছে কিনা। পাওনাদার, বাকিতে পণ্য বিক্রয়ের পূর্বে ব্যবসায়ের দায় পরিশোধ ক্ষমতা যাচাই করেই সরবরাহকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান পণ্য সরবরাহ করে থাকে। সংরক্ষিত হিসাব হতে সহজেই এর ধারণা লাভ করা সম্ভব। এখন তোমাকে যদি কোনো একটা প্রতিষ্ঠানকে যদি কোনো বাকিতে পণ্য নিতে হয়, বাকিতে যারা পণ্য দিবে পাওনাদার, তারা কিন্তু এমনি এমনি দিবে না। তারা অবশ্যই আগে জানবে যে বাকিতে পণ্যটা যে তারা দিচ্ছে, তারা যে অর্থটা পাবে সেই অর্থটা পরিশোধ করার ক্ষমতা আছে কি না ব্যবসা প্রতিষ্ঠানের। যখন ব্যবসা প্রতিষ্ঠানে একটা, এবং সেই ক্ষমতাটা আছে কি না সেটা কিন্তু হিসাব বিজ্ঞানের মাধ্যমেই জানা সম্ভব। তারা যখন জানতে পারবে যে হিসাব বিজ্ঞান তাদের অর্থটা পরিশোধ করার মতো ক্ষমতা আছে, তখনই তারা বাকিতে পণ্যটা দিবে। কর্মচারী ও কর্মকর্তা, ব্যবসায় প্রতিষ্ঠান, ব্যবসায় শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাগণ তাদের প্রাপ্ত সুযোগ সুবিধা যথার্থতা বিচার এবং ন্যায্য অংশ আদায়ের জন্য বিবরণীর সহায়তা গ্রহণ করে থাকে। ব্যবসায়িক শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাগণ তাদের যে বেতন, ভাতা, সুযোগ সুবিধা পাবে, এটা তারা কতটুকু পাবে সেটাও তারা একটা আর্থিক বিবরণীর মাধ্যমেই জানতে পারে বা হিসাব বিজ্ঞানের মাধ্যমেই জানতে পারে। এছাড়া হিসাব নিরীক্ষক, বিনিয়োগকারী, ভোক্তা, অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান হিসাব তথ্য ব্যবহার করে থাকেন। এছাড়া হিসাব নিরীক্ষক, বিনিয়োগকারী, ভোক্তা এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান হিসাব তথ্য ব্যবহার করে থাকেন। আচ্ছা, এখন তোমাদের বইয়ে আলোচনা করা হয়েছে সমাজ ও পরিবেশের সাথে হিসাব ব্যবস্থার সম্পর্ক। আমাদের সমাজ এবং আমাদের আশেপাশের পরিবেশের সাথে হিসাব ব্যবস্থার কী সম্পর্ক? হিসাব বিজ্ঞান শুধু মুনাফা নির্ণয়ের জন্যই ব্যবহার করা হয় না। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। আমরা অনেকেই ভাবি যে হিসাব বিজ্ঞান বা ব্যবসা বাণিজ্য শুধুমাত্র মুনাফার জন্যই করা হয়। আসলে না। একটা ব্যবসা প্রতিষ্ঠানের কি সমাজে কোনো অবদান নেই? অবশ্যই আছে, এবং সেটা হিসাব বিজ্ঞানের মাধ্যমেই নির্ণয় করা হয়। মুনাফা নির্ণয়ের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃক সমাজ এবং পরিবেশের যাতে কোনো রকম ক্ষতি না হয়, হিসাব বিজ্ঞানের সেদিকটাও অবদান রাখে। মুনাফা নির্ণয়ের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃক সমাজ এবং পরিবেশের যাতে কোনো রকম ক্ষতি না হয়, মুনাফা নির্ণয়ের পাশাপাশি ব্যবসায় প্রতিষ্ঠান দ্বারা সমাজ এবং আশেপাশে পরিবেশের যাতে কোনো রকম ক্ষতি না হয়, হিসাব বিজ্ঞান সেদিকটাও অবদান রাখেন। নিচের উদাহরণগুলোর থেকে সমাজ এবং পরিবেশ সম্পর্কে হিসাব বিজ্ঞানের করণীয় বোঝা যাবে। জলবায়ু দূষণ রোধে প্রতিষ্ঠান কিছু অর্থ খরচ করবে এবং হিসাব রক্ষণ তার হিসাব রাখবে, এবং সেই হিসাব থেকে বোঝা যাবে ব্যবসায়ের মালিক সমাজ এবং পরিবেশ সম্পর্কে কতটুকু সজাগ। বিশেষ করে তেল কোম্পানিগুলো বায়ু দূষণ রোধে অনেক ব্যয় করে থাকে। শিল্প কারখানা থেকে নির্গত ধোঁয়া আশেপাশের পরিবেশ ও মানব ব্যবস্থার ক্ষতি করে। ব্যবসায়ের মালিক ও হিসাবরক্ষককে এর প্রতিরোধে অর্থ খরচ করতে হয়, হিসাব রাখতে হয়, এবং বিষয়ে সরকারের নিয়ম নীতি
কে অনুসরণ করে চলতে হয়। পণ্য তৈরিতে স্বাস্থ্যসম্মত কাঁচামাল ব্যবহার করা হয়, যথাসম্ভব কম বিদ্যুৎ খরচ করা হয়, যন্ত্রপাতির শব্দ কম হতে হয় এবং আবর্জনা সঠিক স্থানে ফেলতে হয়। এসব কাজ করার জন্য কিছু অর্থ খরচ হয়। হিসাবরক্ষকের এ খরচের জন্য অর্থ বরাদ্দের পাশাপাশি ব্যয় করা অর্থের যথাযথ হিসাব রাখতে হয়। প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে সমাজের জন্য কিছু খরচ করতে হয়, যেমন গরিব ও মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান। এজন্য প্রতিষ্ঠান বছরে কত টাকা খরচ করলো তার হিসাব রাখতে হয়। এখন হচ্ছে যে বিষয়টি আলোচনা করা হয়েছে, মূল্যবোধ সৃষ্টি ও জবাবদিহি প্রক্রিয়ায় হিসাব বিজ্ঞানের ভূমিকা। মূল্যবোধ সৃষ্টি, আমাদের নিজেদের মধ্যে কিছু মূল্যবোধ সৃষ্টি করার জন্য হিসাব বিজ্ঞানের ভূমিকা আছে। মূল্যবোধ সৃষ্টি এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের জবাবদিহি করার জন্য হিসাব বিজ্ঞানের ভূমিকা আছে। কী ভূমিকা, সেগুলোই আমরা এখন জানব। মূল্যবোধ হলো ব্যক্তি ও সমাজের চিন্তা চেতনা, বিশ্বাস, ধ্যান ধারণা প্রভৃতির সমন্বয়ে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা একটি মানদণ্ড, যার দ্বারা মানুষ কোনো বিষয়ে ভালো মন্দ বিচার করে ভালোকে গ্রহণ ও মন্দকে বর্জন করে। মূল্যবোধ হচ্ছে এক ধরনের চেতনা, আমাদের মনোজগতের একটা চেতনা, যেটা দ্বারা আমরা বুঝতে পারি বা আমরা কোনটা খারাপ কোনটা ভালো, খারাপটাকে কিভাবে বাদ দিয়ে আমরা ভালোটাকে গ্রহণ করব, এই চেতনাটাকে জাগ্রত করাই হচ্ছে মূল্যবোধ। আচ্ছা, এখন আমরা জানি যে মূল্যবোধ সৃষ্টিতে কীভাবে হিসাব বিজ্ঞান ভূমিকা পালন করে থাকে। সততা ও দায়িত্ববোধের বিকাশ। হিসাব রক্ষণের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের রীতি নীতি ও কলাকৌশল যথাযথভাবে অনুসরণ করা হলে আর্থিক দুর্নীতি, জালিয়াতি, সম্পদ ইত্যাদির উপর নিয়ন্ত্রণ থাকে এবং হিসাবের স্বচ্ছতা বৃদ্ধি পায়। আর বছরের পর বছর অনুসরণের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ববোধ এবং বিকশিত হয়। আচ্ছা, এখানে যেটা বোঝানো হয়েছে, হিসাব বিজ্ঞানের মাধ্যমে তো একটা প্রক্রিয়া, হিসাব বিজ্ঞান তো একটা প্রক্রিয়া, এর মাধ্যমে হচ্ছে যথাযথভাবে যখন হিসাব রক্ষণ করা হবে তখন কোনো রকম জালিয়াতি বা চুরি কেউ করতে পারবে না। আর বছরের পর বছর যখন একটা হিসাব সংরক্ষণ করা হবে, সঠিকভাবে হিসাব সংরক্ষণ করা হবে, কোনো রকম দুর্নীতি কেউ করতে পারবে না, কোনো রকম জালিয়াতি চুরি করতে পারবে না, তখন সঠিক নিয়মে চলার যে অভ্যস্ততা সেটা তৈরি হয়ে যাবে, মানুষের মধ্যে একটা মূল্যবোধ তৈরি হয়ে যাবে এবং একটা দায়িত্ববোধ তৈরি হয়ে যাবে। ঋণ পরিশোধে সচেতনতা সৃষ্টি। হিসাব বিজ্ঞান ঋণ গ্রহীতাদের মধ্যে ঋণ পরিশোধের সচেতনতা বৃদ্ধি করে এবং তাদের মূল্যবোধ জাগ্রত করে, ফলে ঋণ খেলাপি হওয়ার সম্ভাবনা হ্রাস পায়। যখন সঠিক একটা হিসাবের মাধ্যমে চলতে হবে, হিসাব বিজ্ঞানের সমস্ত প্রক্রিয়া মেনটেন করে চলতে হবে, তখন কিন্তু ঋণ প্রদান করতে বাধ্য, তখন কিন্তু ঋণ খেলাপি করার কোনো ওয়ে থাকে না। ধর্মীয় মূল্যবোধ সৃষ্টিকর্তা প্রদত্ত সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং অপ্রয়োজনীয় ব্যয় সচেতনতা সৃষ্টি করে এবং তার মূল্যবোধ জাগ্রত করে। ফলে সৃষ্টিকর্তা প্রদত্ত সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং অপ্রয়োজনীয় ব্যয় পরিহার ধর্মীয় মূল্যবোধের অংশ। সঠিক হিসাব সংরক্ষণ করলে ব্যক্তি এবং প্রতিষ্ঠান পর্যায়ে আয় বুঝে ব্যয় করার মানসিকতা সৃষ্টি, সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত। আমাদের যে কোনো ধর্মেই কিন্তু অপচয় পছন্দ করা হয় না। যে কোনো ধর্মেই বলা হয় যে মিতব্যয়ী হতে, অপচয় যেহেতু আমি মুসলিম, আমাদের ইসলাম ধর্মে কিন্তু বলা হয়েছে অপচয়কারী শয়তানের ভাই। তো হচ্ছে আর হিসাব বিজ্ঞান হচ্ছে একমাত্র প্রক্রিয়া যেখানে তুমি সমস্ত হিসাব যখন সংরক্ষণ করে রাখবা, তোমার আয় ব্যয় সমস্ত কিছু তোমার জানা থাকবে, তোমার আয়ের বিপরীতে কতটুকু ব্যয় করতে হবে এটা যখন তোমার জানা থাকবে, তখন কিন্তু তোমার অপচয় করার কোনো ওয়ে নাই। এই জন্য হচ্ছে হিসাব বিজ্ঞান ধর্মীয় মূল্যবোধ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি। সরকার আয়ের অন্যতম উৎসগুলো হচ্ছে ভ্যাট,
কাস্টমস ডিউটি, আয়কর প্রভৃতি। হিসাব বিজ্ঞান যথাযথ প্রয়োগের মাধ্যমে সঠিক আয় ও ব্যয় নির্ণয় করা সম্ভব, ফলে কর ফাঁকি দেওয়ার প্রবণতা হ্রাস পায়। হ্যাঁ, হিসাব বিজ্ঞান সঠিকভাবে মেনটেন করলে কর ফাঁকি দেওয়ার কোনো কর প্রদান করতে বাধ্য, কর ফাঁকি দেওয়ার কোনো ওয়ে নাই। জালিয়াতি ও প্রতারণা প্রতিরোধ। জালিয়াতি ও প্রতারণা এটা অনেকবার আলোচনা করা হয়েছে। সুষ্ঠুভাবে হিসাব বিজ্ঞান প্রচলিত থাকলে সম্ভাব্য শাস্তি ও দুর্নামের ভয়ে প্রতিষ্ঠান কর্মচারী ও কর্মকর্তাদের মধ্যে জালিয়াতি, তহবিল তছরূপ ও প্রতারণার বিভিন্ন অনিয়মের প্রবণতা হ্রাস পায়। আচ্ছা, জবাবদিহিতা হিসাব বিজ্ঞান। কোনো কার্য সম্পাদনের দায়িত্ব সুনির্দিষ্ট হলে কাজের ফলাফলের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে তার কাজের জন্য দায়ী করা হয়। নিজের কাজের প্রতি তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধতা জবাবদিহিতা। এই জবাবদিহিতা কার্যক্রমের গতিশীল রাখার ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের ভূমিকা উল্লেখ করা হয়। ব্যবসায় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ জবাবদিহিতা। আধুনিক বিকেন্দ্রীকরণ ব্যবস্থা আয়, ব্যয় ও বিনিয়োগের জন্য নির্দিষ্ট ব্যক্তিগণকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়, যাতে করে দায়িত্ব পালনে পূর্ণ মনোযোগ প্রদান সম্ভব হয় এবং নির্দিষ্ট হিসাবকাল শেষে অর্পিত দায়িত্বের ফলাফল সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রশ্নের জবাব প্রদানে সক্ষম হয়। মালিক, ঋণদাতা ও বিনিয়োগকারীর নিকট জবাবদিহিতা। মালিক প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ ও ব্যবস্থাপনায় নিয়োজিত ব্যক্তিবর্গের এই মর্মে জবাবদিহিতা করতে হয় যে প্রস্তুতকারক বিবরণীতে প্রতিষ্ঠানের সঠিক চিত্র তুলে ধরা হয়েছে কিনা ও বিনিয়োগ অর্থের সঠিক ব্যবহার কতটুকু নিশ্চিত হয়েছে, অর্জিত মুনাফা ও প্রকল্পিত মুনাফার সঙ্গতি রক্ষা হয়েছে কিনা ইত্যাদি। এরূপ জবাবদিহিতা অনুপস্থিতিতে আর্থিক অনার্থিক সকল ক্ষেত্রে চরম বিশৃঙ্খলতা অবনতি পরিলক্ষিত হয়। সরকারের নিকট জবাবদিহিতা। সরকার কর্তৃক নির্ধারিত বিভিন্ন নিয়ম নীতি যথাযথভাবে পালন করে প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে কিনা এবং যথাযথভাবে শুল্ক ভ্যাট পরিশোধ করা হচ্ছে কিনা তা দেখার অধিকার সরকারের সংশ্লিষ্ট পক্ষসমূহে রয়েছে। যথাযথ হিসাব সংরক্ষণের মাধ্যমে এই জবাবদিহিতা নিশ্চিত করা হয়। আমি জবাবদিহিতা বিষয়টি একটু বুঝিয়ে বলি। ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ জবাবদিহিতা। যখন তোমার হিসাব বিজ্ঞানটা সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা থাকবে, তখন কিন্তু তোমার জবাবদিহি করতে সুবিধা হবে। তুমি জানবে তোমার প্রতিষ্ঠানে কোথায় কোনটা দেনা আছে, কোনটা পাওনা আছে, কোথায় বাকিতে বিক্রয় করা হয়েছে, কোথায় তুমি বাকিতে ক্রয় করেছো। সেজন্য তোমার অভ্যন্তরীণ যে বিষয়গুলো তুমি সহজে জবাবদিহি করতে পারবা। আর এখানে খ নম্বরে বলছে মালিক, ঋণদাতা ও বিনিয়োগকারীর নিকট জবাবদিহিতা। আচ্ছা, মালিক, ঋণদাতা ও বিনিয়োগ, এটাও যখন সুষ্ঠুভাবে তুমি হিসাবটা করবে, তখন যে কারো কাছেই তুমি খুব সুষ্ঠুভাবে জবাবদিহি করতে পারবে। সরকারের নিকট জবাবদিহিতা। যখন তোমার সুষ্ঠুভাবে এরকম আর্থিক অবস্থা লিপিবদ্ধকরণ থেকে শুরু করে ফলাফল পর্যালোচনা এবং হিসাব বিবরণীটা থাকবে, তখন কিন্তু তুমি তোমার কর শুল্ক খুব দিতে বাধ্য। এই সমস্ত যখন তুমি দিতে বাধ্য হবে, তখন কিন্তু সরকারের কাছে জবাবদিহিতাটা খুব স্বচ্ছ হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান, হিসাব বিজ্ঞানের পরিচিতি। তোমাদেরকে আমি আজকে হিসাব বিজ্ঞানের পরিচিতিটা জানলাম। আমাদের দৈনন্দিন জীবন এবং ব্যবসা বাণিজ্যে হিসাব বিজ্ঞানের ভূমিকা অনস্বীকার্য। আর হিসাব বিজ্ঞান মূলত হচ্ছে একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা, আমি আরেকবার বলে দিচ্ছি, আর্থিক অবস্থা লিপিবদ্ধকরণ থেকে শুরু করে এর ফলাফল তৈরি করা এবং আর্থিক বিবরণী প্রস্তুত করা পর্যন্ত সামগ্রিক যে প্রক্রিয়াটা, এই সামগ্রিক প্রক্রিয়াটাই হচ্ছে হিসাব বিজ্ঞান। এখানে হিসাব বিজ্ঞানের বিভিন্ন আজকে হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা, কার্যাবলী, তার সমাজে হিসাব বিজ্ঞানের ভূমিকা, মূল্যবোধ তৈরিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা, জবাবদিহিতা হিসাব বিজ্ঞানের ভূমিকা আলোচনা করা হয়েছে। নেক্সট দিন আমি তোমাদের হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।